ওনার টার্গেটই ছিল আওয়ামী লীগকে নির্যাতন করা, আওয়ামী লীগের যে যেখানে আছে এবং আওয়ামী লীগ নাম শুনলে হয়েছে এবং বিনা সমর্থক লোকদেরকেও একটা আওয়ামী লীগ নেতা বানিয়ে উনি জেলে দিয়েছেন। ব্যক্তিগত স্বার্থে রাষ্ট্র লুটপাট করছেন কেন? আপনাকে তো এই জন্য আনা হয় নাই, আপনাকে একটা ইনক্লুসিভ সোসাইটি করার জন্য আনা হয়েছে। আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি চাই, যেটা শেখ হাসিনা করে নাই। শেখ হাসিনা তার প্রতিপক্ষকে দূরে সরে দিয়েছে, প্রতিপক্ষের ভয়েস রেজ করতে দেয় নাই, সেজন্য শেখ হাসিনার পতন হয়েছে। আমরা চেয়েছিলাম যে ডক্টর ইউনূস আসছেন, উনি এত বড় মাপের একটা লোক, উনি আমাদের নতুন কিছু দেবেন, উনি আমাদের একটা ইনক্লুসিভ সোসাইটি দেবেন যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যে কোনো মতের লোক একসঙ্গে থাকতে পারে, একসঙ্গে বসতে পারে, শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করতে পারে। কিন্তু সেই জায়গায় উনি এসে কি করলেন? উনি এসে তো সেই ভাঙচুর, সেই মব বাহিনী তৈরি করা, এবং তার প্রধান লক্ষ্য হয়ে গেছে যে আওয়ামী লীগ। যখন জেলে ছিলেন তখন কি সব মতের লোক পেয়েছিলেন, সব ধরনের না, সেখানেও শুধু আওয়ামী লীগ, শুধু জেলখানায় সব আওয়ামী লীগ আর কিছু চোর বাটপার, এগুলো রাজনৈতিক দিক থেকে শুধুমাত্র একটা দল আওয়ামী লীগের লোকজনই আছে, অন্য কোনো লোকজন নাই। তো সেটাই বলছিলাম যে ওনার টার্গেটই ছিল আওয়ামী লীগকে নির্যাতন করা, আওয়ামী লীগের যে যেখানে আছে এবং আওয়ামী লীগ নাম শুনলে হয়েছে এবং বিনা সমর্থক লোকদেরকেও একটা আওয়ামী লীগ নেতা বানিয়ে উনি জেলে দিয়েছেন। তারপরে উনি আর কি করেছেন? উনি মুক্তিযুদ্ধের স্মৃতিগুলোকে ধ্বংস করেছেন। উনি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে যে নিঃশেষ করার চেষ্টায় ছিলেন, শুধু তাই নয়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বলেন বা রাষ্ট্রের স্থপতি বলেন, বঙ্গবন্ধুকেই হেয় করার চেষ্টা করেছেন। ৩২ নম্বরের বাড়ি উনি স্পন্সর করেছেন এটা ভাঙচুর করার জন্য, এবং উনি বলছেন যে জনরোষ। এবং এইভাবে উনি প্রতিটা পদক্ষেপ এমনভাবে নিয়েছেন যে যাতে করে যুদ্ধ অপরাধী শ্রেণী বা মৌলবাদী শ্রেণী বাংলাদেশটা একটা উগ্র মৌলবাদী রাষ্ট্র হয়, পাশাপাশি ৭১-এর পরাজিত শক্তি যাতে আবার মাথা উঁচু করে এখানে দাঁড়ায় এবং তারাই যাতে এটা দেখাতে পারে যে ৭১ সালে আমরা ভুল করেছিলাম, মানুষ যাতে এটা উপলব্ধি করে, সেরকম একটা পরিস্থিতি উনি তৈরি করে দিয়েছেন। উনি প্রত্যেকটা সেক্টরে কোনো জায়গায় উনি উন্নয়ন করতে পারেন নাই, যেটা ওনার কাছে আশা ছিল। উনি হতাশার সাগরে ডুবিয়ে দিয়েছেন। আপনি বিদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে বলছিলেন যে ইয়েতে ক্রিকেট খেলা নিয়ে বলছিলেন যে ইন্ডিয়ার সাথে ক্রিকেট খেলাটা উনি বন্ধ করেছেন, যেটা তার দায়িত্ব ছিল না। উনি এটাকে রাজনীতি ঢুকিয়ে দিয়েছেন। ইন্ডিয়া এখানে সে আইসিসিতে সবসময় নিজেদের একটা মাতব্বরি করে, কারণ আইসিসির সিংহভাগ টাকা তাদের ওখান থেকে আসে, তাদের খেলা থেকে আসে। সো আইসিসি এবং তাদের মধ্যে একটা বিরাট সম্পর্ক রয়ে গেছে। তো সেই জায়গায় আপনি ঠুনকো ব্যাপার নিয়ে এমন রাজনীতিকে ওইখানে এমনভাবে ঢুকিয়ে দিয়েছেন যে একটা বিশ্বকাপ পর্যন্ত আপনি বর্জন করেছেন। বর্জন করে আবার মিথ্যা কথা বলে যে আমরা বর্জন করতে চাই না, এই খেলোয়াড়রা চাইছে, উল্টাপাল্টা। খেলোয়াড়রা বলে যে এই মিথ্যুক, বা ক্রিকেট পরিচালক যারা আছে, কি বলে, কোচ যারা আছে, সে তো সরাসরি বললো আসিফ নজরুল একটা মিথ্যুক, সে আমাদেরকে খেলতে দেয় নাই। সো এখন আবার আজকে দেখলাম আমি সংবাদে আমাদের ক্রিকেট বোর্ড ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এবং আগের ভুল বোঝাবুঝি যাতে না থাকে। তো তার মানে কি? তার মানে হচ্ছে আগে যেটা করেছিল ওটা ডেলিভারেটলি করেছিল। বাংলাদেশের প্রত্যেকটা ইউনূস নিয়ে আলাপ করতে চায় না। আমাকে অনেকে বলছে যে আপনি ইউনূস সরকারের খুব সমালোচনা করেন। ওর প্রশংসা করার জন্য তো আমি কিছু পাই না, আমি সমালোচনা না করে কি করব? এবং ইমিডিয়েট সরকার যে আছে তারই তো সমালোচনা করব। ইউনূসের আমলে আমরা ইমিডিয়েট সরকার কে ছিল? বিদায়ী সরকার ছিল শেখ হাসিনা, তার সমালোচনাই করছি আমরা। সমালোচনার মাধ্যমে তিনি যদি সংশোধন হতে পারেন তাহলে তো আমাদের জন্য ভালো, তাই না? না না, আমাদের সমালোচনায় শেখ হাসিনাও সংশোধন হয়নি, আমাদের সমালোচনায় না, আমরা তো বর্তমান সরকার আর বিগত সরকার নিয়ে থাকবো। আমরা তো শায়েস্তা খাঁর আমল নিয়ে তো কথা বলবো না, তাই না? তো এখন সেটা হয়েছে। আপনি আমাকে আরো একটা উদাহরণ দিতে চাচ্ছিলেন শুরুতে, যে ডক্টর ইউনূস এখানে বেকারত্ব কমানোর কথা বলেছিলেন যে বিদেশ থেকে অনেক দরখাস্ত আসছে দেশের যারা তরুণ রয়েছেন তাদেরকে পাঠানোর জন্য, সেখানে কর্মসংস্থান সৃষ্টির জন্য।
25-এ এই অবস্থা, 26-এ কি হবে, 26-27-এ কি হবে? কি হবে জানি তো, কিছুই হয় নাই। আমাদের 12 লক্ষ লোকের মতো বেকার হয়েছে ইউনূস ক্ষমতায় আসার পরে। এবং এই লোক এত ভণ্ড, সে এই লোকগুলোকে তখন বলতেছে যে বাংলাদেশিরা হচ্ছে সৃজনশীল, বিশ্বস্ত, সারা ওয়ার্ল্ড তাদেরকে নেওয়ার জন্যই হচ্ছে। অথচ সে ক্ষমতায় আসার পর সারা ওয়ার্ল্ডে বাঙালিদের মান ইজ্জত সব চলে গেছে, বাংলাদেশের পাসপোর্টের দাম কমে এবং গেছে। তিনি বলেছেন বাংলাদেশ জালিয়াতির কারখানা। এর মানে ওইটা তো বলেছেন, পরবর্তী ধাপ হচ্ছে যে জালিয়াত। একদিকে এই প্রেস করছেন তাদেরকে, এদের মতো হয় না, আবার লোকালি যখন বক্তৃতা দিচ্ছেন আবার বলতেছেন যে এর হচ্ছে বাঙালির হচ্ছে জালিয়াত, বাংলাদেশের জালিয়াত। সো এর তো দুই মুখ সাপ। যে সে যে কথা বলে সেই কথা তো কোনোদিনই মেনটেন করতে কিন্তু পারে না। তিনি তো তখন ব্যক্তি হিসেবে বলেননি, তিনি একজন সরকার প্রধান হিসেবে বলেছেন। একজন সরকার প্রধান হয়ে কি এসব কথা বলতে পারেন তিনি? না, তাও আবার পারেন না। public place-এ। উনি তো সরকার প্রধান হিসেবে যে সমস্ত দায়িত্ব পালন করার কথা ছিল, যেই যে দূরত্ব মেনটেন করার কথা ছিল রাষ্ট্রের সঙ্গে, উনি তো সেটা করেন না। উনি তো এসে নিজে লুটপাট করে খাওয়ার জন্য। আপনাদের কালের কণ্ঠেরই তো রিপোর্ট বের হলো 2-4 দিন আগে, জি। যে একটা সব মিলিয়ে একটা কম্পাইল করলেন আপনারা, যে দুর্নীতিগুলো এগুলো সবসময় আমরা আলোচিত হয়েছেই। আপনারা একটা কম্পাইল করে দেখালেন যে সে কিভাবে নিজের সাথে দেশটাকে লুটপাট করে নিয়ে গেছিল, নিজের স্বার্থটা কিভাবে একটা উপদেষ্টা পদে বসে কিভাবে লুটপাট করেছিল। এবং এই লুটপাটের ফলে উনি যে সংবিধান, শপথ এগুলো যে ভঙ্গ করেছেন, সেই উদাহরণটা আসলো। উনার যেই জিনিসটা সবাই বলে না, সেটা হচ্ছে যে উনি যে সংস্কার কথা বলতেছে, এই ভণ্ডামিটাই সবচেয়ে বড় ভণ্ডামি। এই সংস্কার সে নিজে কিছু মানেই নাই। এই যে এখন একটা সবচেয়ে বড় মানে ফাইট হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে, যে আপনার বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে। আরও অনেকগুলো ইস্যু আছে, জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ তো আছে, জুলাই সনদ কেন্দ্রিকই তো সবগুলো। এখন এতগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত যেটা, কালকে পত্রিকায় আমি দেখলাম সবাই এমনভাবে এটা হেডলাইন করেছে, মনে হচ্ছে বিচার বিভাগকে গ্রাস করে ফেলছে এই সরকার। অথচ বিচার বিভাগকে সম্পূর্ণ নষ্ট করে দিয়ে গেছে ডক্টর ইউনূস নিজেই। এবং এই যে আপনি যে উদাহরণ দিলেন, এতগুলো লোক, হাজার হাজার লোককে যে জেলে পড়েছে, এদের মুক্তি কিভাবে? আপনার কি মনে হয় সেখানে আসিফ নজরুলের কোনো ভূমিকা ছিল? 100 বার ছিল। আসিফ নজরুল তো আইনমন্ত্রী, তাই না? আইনমন্ত্রী হিসেবে সে যখন বলে যে এই লোকগুলো মুক্তি পাচ্ছে কিভাবে, আমরা বিচারপতিদেরকে ভৎসনা করছে, তো তার মানে বিচার বিভাগের স্বাধীনতাতে তারাই বিশ্বাস করে না। ভুয়া মামলায় হাজার হাজার লোককে জেলে ভরে রাখছে, এখনো পর্যন্ত ভরে রাখছে, এখনো পর্যন্ত তারা বের হতে পারছে না। এবং একটা মামলায় 700-800 লোককে আসামি করে রাখছে। তার প্রেক্ষিতে প্রকৃত আসামিকে তাদের চিহ্নিত করা যাচ্ছে না, আবার নিরপরাধ লোক সাজা পাচ্ছে। অন্যদিকে যারা এই বিচার পাওয়ার কথা, যে শহীদ পরিবারগুলো, তারা পাচ্ছে না। শহীদ পরিবারগুলোকে কোটা দিয়ে সান্ত্বনা দিচ্ছে, যে মুক্তিযুদ্ধের কোটার বিরুদ্ধে কথা বলে যারা ক্ষমতা এসছে তারা কোটা বিলি করছে। শহীদ পরিবারে এই পাবে, ওই পাবে, সেই পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। এদের বোনেরা চাকরি পাবে, ভাইয়েরা চাকরি পাবে, শহীদ পরিবারের ফ্ল্যাট পাবে, ভাতা পাবে। এগুলো মুক্তিযোদ্ধাদের ভাতা, এদের খুব কাল ছিল, মুক্তিযোদ্ধারা কেন ভাতা পাবে, মুক্তিযোদ্ধারা কেন কোটা পাচ্ছে, শিক্ষায় কেন পাচ্ছে, কিন্তু এটাতে পাবে। কোটার বিরুদ্ধে আন্দোলন করে এরা কোটা পাবে। সব কিছুতে ভণ্ডামি এদের। এরা সঠিকভাবে আসলে কি বলতে চায়, কি করতে চায়, সেটা জাতিকে দিক নির্দেশনা দিতে পারে না। গত 18টা মাস এই দেশটাকে শুধু পিছিয়ে দিয়েছে, এবং এই 18 মাসে একবারও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেস ব্রিফিং করেননি। তিনি কেন প্রেস ব্রিফিং করেননি বলে আপনার মনে হয়? এটা আমি বলেছিলাম যে বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধানগুলো, সরকার প্রধানগুলো যারা ছিল, তাদের সাংবাদিকদের মুখোমুখি হতে কোনো ভয় ছিল না। তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছে। এমনকি জেনারেল এরশাদকেও কোশ্চেন করা গিয়েছে যে প্রেসিডেন্ট সাহেব, আপনার কবিতা কেন প্রথম পাতায় ছাপা হয়? প্রেসিডেন্ট এরশাদ একটা মানে অত উন্নত মানের কোনো কবি ছিলেন না। তার কবিতা কিন্তু বিভিন্ন পত্রিকায় প্রথম পাতায় ছাপা হতো, সেটা নিয়ে খুব সমালোচনা হয়েছিল। এক সাংবাদিক তাকে কোশ্চেন করেছিল। শেখ হাসিনাকে কঠিন কোশ্চেন করা গিয়েছে, অনেক করেছে। শেখ হাসিনার আমলে টকশো করেছে। কে না কথা বলেছে শেখ হাসিনার আমলে? কথা বলা তো বন্ধ হয় নাই। কাউকে কথা বলার জন্য জেলে নিয়ে গেছে, সেটা তো হয় নাই। অনেক ইস্যু নিয়ে অনেকভাবে জেল গেছে, অনেকেই গেছে। সেটা যে একটা স্বর্গ ছিল তা না, কিন্তু কথা বলার স্বাধীনতা
তো ছিল, সাংবাদিকরা কথা বলতে পারছে, সাংবাদিকরা লিখতে পারছে। আপনাদের পত্রিকায় তো কত দুর্নীতি রিপোর্ট ছাপা হয়েছে, এই যে ব্যানার্জির যে দুর্নীতি রিপোর্ট ছাপা হয়েছে তখন তো সবাই প্রশংসা করছিল। কিন্তু এখন করে আবার নাই? সেগুলো নিয়ে কিন্তু ট্যাগ দেওয়া হয়। করবে না, কারণ এরা যে যারা যারা যে শ্রেণী ছিল তারা এরকম। তো আমি যেটা বলছিলাম যে শেখ হাসিনার আমলে যখন কথা বলা যেত, প্রেস কনফারেন্সে তাকে কোশ্চেন করা যেত, এবং খালেদা জিয়ার আমলে উনি প্রেস কনফারেন্স করেছেন, তারপরে অন্য আরও যারা ছিলেন অতীতে, যারা বঙ্গবন্ধু থেকে শুরু করে সবাই, জিয়াউর রহমান থেকে শুরু, সবাই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। এই বিশ্ব বাটপার যাকে বলা হয়, যে ডক্টর ইউনূস, উনি সাংবাদিকদের মুখোমুখি হন নাই। এই জন্যই যে এই প্রশ্নগুলো তো উঠবে। উনি যে ব্যক্তি স্বার্থে যে দুর্নীতিটা করেছেন, যেভাবে লুটপাট করেছেন রাষ্ট্রের, এগুলো কেউ না কেউ তো কোশ্চেন করতো, অ্যাটলিস্ট আমি দাওয়াত পেলে তো করতাম আমি। সো আমার মুখোমুখি হবে কি করে? এই জন্য যে যাদের মুখোমুখি হতে না যে হয় আপনি যেহেতু জেলে একজন দাও। সাংবাদিক, আপনি যদি কখনো সুযোগ পেতেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো প্রশ্ন করার, আপনি কোন প্রশ্ন করতেন? এটাই করতাম প্রথম আগে, যে রাষ্ট্র লুটপাট, ব্যক্তিগত স্বার্থে রাষ্ট্র লুটপাট করছেন কেন? আপনাকে তো এই জন্য আনা হয় নাই।